বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। সেহরি খেয়ে ফজরের নামাজে রোজা কবুলের প্রার্থনা ধর্মপ্রাণ মুসল্লিদের। সংযমের মাসে কাজে লাগাতে চান আত্মশুদ্ধির সুযোগ। রমজানের শুরুতেই ফলের বাজারে উত্তাপ, অযৌক্তিক দামে ক্ষুব্ধ ভোক্তা, বাড়তি শুল্ক, অতিরিক্ত চাহিদাই মূল কারণ, দাবি বিক্রেতাদের। তদারকি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। হালনাগাদ শুরুর পর ৩ মাসে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 12.5 কোটি, জানালেন সিইসি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার। 2 মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। এবারও গরমে সইতে হতে পারে লোডশেডিং। 700 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা। উৎপাদন সক্ষমতা থাকলেও লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ জ্বালানি ও আর্থিক সংকট। এবং হোয়াইট হাউসে অপদস্থ হওয়ার পরও ট্রাম্পকে পাশে চাইলেন জেলেনস্কি। বললেন, যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের সহযোগিতা গুরুত্বপূর্ণ। ইউক্রেনের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বছর ঘুরে আবারও এলো পবিত্র রমজান। সেহরি খেয়ে প্রথম রোজা রাখার নিয়ত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এর আগে সেহরি ঘিরে পুরান ঢাকার ঐতিহ্য মেনে পাড়া মহল্লায় ধর্মপ্রাণদের ঘুম থেকে ডেকে তোলেন কাশিদারা। বাসাবাড়ির পাশাপাশি সেহরি খেতে ভিড় জমে পুরান ঢাকার হোটেল রেস্তোরাঁগুলোতেও। শেষ রাতের এই সুর বহু পুরানো, 100 বছর আগের। যদিও পুরান ঢাকায় দল বেঁধে বাংলা উর্দু মিশেলে রোজাদারদের এভাবে জাগিয়ে তোলার এই ঐতিহ্য জৌলুস হারিয়েছে অনেক আগেই। তবে সেই ঐতিহ্য ধরে রাখতে পুরান ঢাকার অলিগলিতে এখনও রোজাদারদের ডেকে তোলেন কিছু মানুষ। যদিও প্রযুক্তির ছোঁয়ায় গুরুত্ব কমেছে এই কাজের। 20-30 বছর আগে আমরা সেহরি খাওয়ার জন্য জাগেতাম মানুষে, তখন মনে অনেক জনপ্রিয়তা ছিল। এখন মোবাইলটা বেড়ে যাওয়া আর কি জনপ্রিয়তা কমে গেছে। আল্লাহ রাজি খুশি থাকলে বাস আমরা যা চাই তাই দেয়, যে দেয় লেই, যে না দেয় লেই না। এই রাত্রেবেলা অনেকে ঘুমিয়ে থাকে, ভাত টাত পাক হয় না, ডাকতেছে, ভাত পাক করতেছে উঠে। কাশিদারদের ডাক আর মসজিদের মাইকে মুয়াজ্জিনের আহ্বানে প্রস্তুতি শুরু সেহরির। ভিড় জমতে থাকে পুরান ঢাকার নাজিরা বাজারের রেস্তোরাঁগুলোতে। অনেকেই বাসাবাড়ির পাশাপাশি সেহরি খান এসব রেস্তোরাঁয়। কেউ বা বন্ধুদের নিয়ে সারেন প্রথম রোজার সেহরি। নাজিরা বাজার এটা তো আপনার সেহরির জন্য অত্যন্ত ফেমাস, আর এটার জন্য আমরা মূলত এখানে করার আশা, সেহরি করার জন্য আশা। তো ফ্রেন্ড সার্কেল সাথে আছে, আর আছে নাজিরা বাজার, আমাদের বিখ্যাত ঐতিহ্যবাহী জায়গায় আছি। পুরান ঢাকার ঐতিহ্য অনেক নামি দামি রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও আমাদের নাজিরা বাজার বেস্ট, এই জন্য নাজিরা বাজার খেতে আসছে ফ্যামিলি সহ আর কি। সেহরি শেষে মসজিদ থেকে ভেসে আসে মুয়াজ্জিনের আজান। ফজরের নামাজের পর মুসল্লিরা আল্লাহর কাছে দোয়া করেন রোজা কবুলের জন্য। শুধু উপোস থাকা নয়, মাহে রমজান মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের মাস। অধিক পুণ্য অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সেহরি খেয়ে সারাদিন সংযম করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গুনাহ মাফের মাসে নিজেদের আত্মশুদ্ধির এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা তাদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এর আগে তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এশার নামাজের পর প্রথম তারাবিতে অংশ নেন হাজারো মুসল্লি। এছাড়া দেশের প্রতিটি মসজিদে তারাবির নামাজে শরীক হন ধর্মপ্রাণরা। মুসলিম উম্মার কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমীয় বার্তা নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। শনিবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। বাদেশা তারাবি নামাজের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন মুসল্লিরা। প্রথম তারাবি নামাজে শরীক হতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের পর থেকেই মুসল্লিদের ঢল নামে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এশার নামাজের পর তারাবি নামাজে শরীক হন মুসল্লিরা। প্রথম তারাবির নামাজটা আমি বায়তুল মোকাররম মসজিদে এসে পড়বো, আমাদের জাতীয় মসজিদ। সো এখানে আসে এই কারণে সংযমের ক্ষেত্রে আমাদের পারস্পরিক জীবনে যে যার সাথে যেভাবে সম্পর্কিত, সেক্ষেত্রে আমাদের ছাড় দিতে হবে।
রাজধানী ছাড়াও সারা দেশের মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় করেন মুসল্লিরা। জেলা ও বিভাগীয় শহর ছাড়াও পাড়া মহল্লার মসজিদগুলোতেও তিল ধারণের জায়গা ছিল না। আল্লাহ যেন এই মাসের ওসিলায়, এই রমজানের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। পবিত্র রমজান মাস, সবার জন্য বয়ে নিয়ে আসুক শান্তি শৃঙ্খলা, এই কামনাই করছি আল্লাহ পাকের কাছে। সারা দেশের মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং দেশে যে অরাজকতা হচ্ছে সেগুলো যেন বন্ধ হয়। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি রমজান মাস জুড়ে ইবাদত বন্দেগীতে মশগুল থাকার কথা জানান মুসল্লিরা। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। রমজানের শুরুতেই ফলের বাজারে উত্তাপ। মাল্টা, কমলা, তরমুজ, আঙুর, আনারসের মতো রসালো ফলের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। এতে ক্ষোভ বেড়েছে ক্রেতাদের মনে। বাজার তদারকি ছাড়া দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। শুরু হয়েছে রমজান। সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন ফল। তাই এ সময় কদর বাড়ে কমলা, মাল্টা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রোজাদার সহ অনেকের কাছেই এখন তেতো হয়ে উঠেছে রকমারি ফল। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি আপেল ও মাল্টা বিক্রি হচ্ছে 300 টাকায়, চীনা কমলা 320, কালো আঙুর 450, আনার আকার ভেদে 450 থেকে 480 টাকা দরে বিক্রি হচ্ছে, যা এলাকা ভেদে গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি। অন্যদিকে তরমুজ কেজিতে 60, পেয়ারা 120 থেকে 150 আর পেঁপে 150 টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতি পিস আনারস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 70 টাকা। তরমুজ অ্যাকচুয়ালি তো রোজা হিসাবে ওরা দাম বেশি নিচ্ছে। সেদিন ছিল 40 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি, 20 টাকা বাড়াই দিচ্ছে। সবাই ইফতার খাবে, ইফতার কিনবে, কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হবে। এগুলি গরিব মানুষ কিভাবে খাবে? পরশুদিন যা ছিল তার চেয়ে আজকে আরো বেড়ে গেছে। তো সরবরাহ কম মনে হচ্ছে। সীমিত আয়ের মানুষ যারা, ওদের পক্ষে একেবারেই সম্ভব না ফল কিনে খাওয়ার মতন পরিবেশ পরিস্থিতি নাই। আমদানি নির্ভর ফলে অতিরিক্ত শুল্ক আরোপ আর দেশি ফলের অতিরিক্ত চাহিদার কারণে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের, এমন দাবি করেছেন বিক্রেতারা। দুই দিন রোজার কারণে একটু বাজারটা বেশি, একটু প্রত্যেকে 10-15টা বাড়ছে। কাস্টমার রোজা রাখবে, ফল একটু বেশি খাইবে, দাম একটু বাড়তি আছে বাজারে। দামের রেকর্ড ছাড়িয়ে গেছে শরবতের অন্যতম উপকরণ লেবু। আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়। বিশেষজ্ঞরা বলছেন রমজানের মধ্যে ফলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের। বাজার ব্যবস্থাপনার জন্য নিয়োজিত যে টাস্ক ফোর্সটা রয়েছে সেটা কিন্তু একদম গ্রাম পর্যায়ে কাজ করছে, বা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, ঢাকায় প্রত্যেকটা জায়গাতে তাদের যেহেতু কমিটি রয়েছে, সুতরাং এই টাস্ক ফোর্স কিন্তু খুব সহজেই এই দাম নিয়ে কিন্তু বাজারে মনিটরিংটা করতে পারে। যেখানে আসলে দাম কয়েক গুণ বেড়ে যাবে বা যৌক্তিক দামের তুলনায় অনেক গুণ বেশি হয়তো দামে বিক্রি হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে হবে। প্রতি বছর রোজার আগে রসালো ফলের এমন দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের মনে। সবার আশা সরকারি হস্তক্ষেপে কমে আসবে অযৌক্তিক দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে নওগাঁয় সাশ্রয়ী মূল্যে তেল, ডাল, ছোলা, ডিম ও গরুর মাংস বিক্রি করছে জেলা প্রশাসন। বিস্তারিত জানতে নওগাঁর তাজের মোড় এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য পণ্যের বাড়তি দরের লাগাম টানতে জেলা প্রশাসন এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এবং এই উদ্যোগে আমরা দেখছিলাম প্রথম পর্যায়ে ডিম, ছোলা এবং দুধ দেওয়া হচ্ছে, সে সাথে গরুর মাংস রয়েছে। এবং এই পণ্যগুলো কিন্তু বাজারে যে দর তার থেকে 10 থেকে 15 বা প্রকার ভেদে 30 টাকা পর্যন্ত গরুর মাংস কমে এখানে কিন্তু সরবরাহ করছেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে মূল বিষয়টি জানানো হয়েছে যে তারা বাজারে যেহেতু অতিরিক্ত দরের অনেক সময় নিম্ন আয়ের মানুষের এই পুষ্টিকর খাবারগুলো সংগ্রহ করতে বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ভোক্তাদের কাছে এই ভোগ্য পণ্যগুলো সরবরাহ করছেন জেলা প্রাণী সম্পদ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পণ্যগুলো দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখছিলাম যে ডিম প্রতি হালি 40 টাকা করে দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে 70 টাকা পার লিটার, এছাড়া গরুর মাংস দেওয়া হচ্ছে 620 টাকা। অন্যান্য যেসব পণ্য রয়েছে চিনি, ছোলা, মুড়ি, বুট সব ধরনের পণ্যেরই বাজার দর থেকে 10 থেকে 15 বা 20 টাকা প্রকার ভেদে কিন্তু কম এখানে দেওয়ার কারণে স্বাভাবিকভাবে ভোক্তাদের কিন্তু ব্যাপক চাহিদা আমরা লক্ষ্য করছিলাম। এবং জেলা প্রশাসন বলছে জেলার 11টি উপজেলা সহ জেলা শহরে এই মুহূর্তে 2টি পয়েন্টের এই ভোগ্য পণ্যগুলো তারা সরবরাহ করছেন এবং আগামীতে এই সেবা আরো বাড়ানোর জন্য তাদের
ব্যাপক কর্মসূচি তারা নিয়েছেন এবং ভোক্তা পর্যায়ে বাজার দর সহনীয় করতে যতগুলো পদক্ষেপ নেওয়ার রয়েছে সেই বিষয়গুলো তারা কিন্তু গুরুত্ব দিচ্ছেন। তো বাজারে যেহেতু এই মুহূর্তে ভোক্তা পর্যায়ে যেসব পণ্যের অতিরিক্ত দরের লাগাম, পাশাপাশি এই দরকে নিয়ন্ত্রণ করতে কোনো বাজারে অনিয়ম বা সিন্ডিকেট করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারির মাধ্যমে সহনীয় করার তারা পদক্ষেপ বা কথা বলছেন। তবে জেলায় এই মুহূর্তে আমরা দেখছিলাম রোজার প্রথম দিকে এই কার্যক্রমে সাধারণ মানুষের কিন্তু ব্যাপক সাড়া রয়েছে এবং এই সাড়াকে লক্ষ্য রেখে কিন্তু আরো ব্যাপক পরিসরে এই সেবা বাড়ানোর কথা তারা বলছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রমে ব্যাপক সাধুবাদও জানিয়েছে ভোক্তা পর্যায়ে এবং ভোক্তাদের কাছে আগামীতে সেবাটা আরো বাড়ানোর কথা তারাও জানিয়েছেন। এই ছিল নওগাঁয় ভোক্তা পর্যায়ে নিত্য পণ্যের সরবরাহের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁর তাজের মোড় এলাকায়। হালনাগাদ শুরুর প্রায় ৩ মাসে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩৭,০০,০০০ লাখে। সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচন কমিশন এবার সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের জন্য অঙ্গীকার করেছে। সকালে নির্বাচন ভবনের সামনে দিবসের উদ্বোধন করেন সিইসি। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো এই দিবস উদযাপন হচ্ছে। দিবসটি উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ে থাকছে নানা আয়োজন। মাঠ পর্যায়ে থানা, উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,32,32,74। তার মধ্যে পুরুষ হচ্ছে 6,33,61,615 আর মহিলা ভোটার হচ্ছে 6,03,69,665 আর হিজড়া জনগোষ্ঠী আছেন 994। এবারও গরমে সইতে হতে পারে কম বেশি লোডশেডিং। প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও বিপুল দায় দেনা আর জ্বালানি ঘাটতির কারণে বাড়ছে দুশ্চিন্তা। এ কারণে এবার 700 থেকে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির ইঙ্গিত দিচ্ছেন নীতি নির্ধারকরা। যদিও বিশেষজ্ঞদের শঙ্কা, কখনো কখনো লোডশেডিং হতে পারে 3,000 মেগাওয়াট পর্যন্ত। তবে পিডিবির আশ্বাস, ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় সহনীয় থাকবে পরিস্থিতি। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। মধ্য ফাগুনে এখনো অতটা প্রখর নয় সূর্যের তেজ, তবে দিন কয়েক বাদই বাড়বে প্রকৃতির রৌদ্র রূপ। তখন অবধারিতভাবেই বাড়বে বিদ্যুৎ চাহিদাও। সে সময় পর্যাপ্ত বিদ্যুৎ মিলবে নাকি সইতে হবে লোডশেডিং, গত কয়েক বছরের অভিজ্ঞতায় জনমনে এমন শঙ্কা থাকেই স্বাভাবিক। এবারের গরমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট, যদিও উৎপাদন সক্ষমতা তার 1.5 গুণ অর্থাৎ 27,000 মেগাওয়াট। কিন্তু জ্বালানির অভাব উদ্বেগ জাগাচ্ছে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিয়ে। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। সম্ভাব্য চাহিদা মেটাতে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনার বড় অংশ জুড়েই গ্যাস, কয়লা, ফার্নেস ওয়েল ও আদানি নির্ভরতা। পিডিবির পূর্বাভাস বলছে, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 6,200 মেগাওয়াট, ফার্নেস ওয়েল থেকে 3,500, কয়লা ভিত্তিক সব কেন্দ্র পুরোদমে চালু। ভারত থেকে আমদানি আর আদানির বিদ্যুৎ পুরোটা মিললেও গরমে লোডশেডিং হতে পারে 700 মেগাওয়াটের বেশি। তবে বিপুল দায় দেনা, অর্থ সংকট আর অতীত অভিজ্ঞতা বিবেচনায় উৎপাদনের এ লক্ষ্যমাত্রা পূরণ বড় চ্যালেঞ্জ। 1 থেকে 3,000 মেগাওয়াট লোডশেডিং হতে পারে, ডিপেন্ডিং অন এই যে কতগুলা ফ্যাক্টরের মধ্যে যত কিছু, এর মধ্যে যে কোনো একটা জিনিস যদি হয়ে যায়, সবগুলা ফ্যাক্টর ঠিক থাকতে হবে এবং তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাই হচ্ছে ডলার। আলটিমেটলি এটা ডলারই ডিটারমিন করবে আমরা বিদ্যুৎ ঠিক মতো পাবো কি পাবো না। ডলার থাকলে তারা গ্যাস, কয়লা, তেল কিনতে পারবে। একটা ছিল যে আমাদের বিল পেমেন্ট, বিলগুলো কত আপডেট করা যায়, ওই সময় কিন্তু 70-80% লেভেল আমাদেরকে হলো গভর্নমেন্টকে সাপ্লাই করতে হবে, হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। মানে আনলেস আমাদের ওই পরিমাণ যদি তেল না থাকে, আমাদের প্রিপারেশন না থাকে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে পিডিবির আশ্বাস, জ্বালানি আমদানিতে ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় গরমে সহনীয় রাখা যাবে পরিস্থিতি। ডলার ইস্যুর কারণে কিছুদিন আমরা একটু সমস্যায় পড়লাম। এখন মোটামুটি কয়লা প্রকুরমেন্টে, ওয়েল প্রকুরমেন্টে আমরা ডলার পাচ্ছি আর কি। আশা করি সমস্যা হবে না, আমাদের তো প্রচেষ্টা আছে। এবার আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি আর কি পূর্ব থেকেই, আশা করতেছি হবে না ওই ধরনের প্রবলেম। পাশাপাশি গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে এবারও গরমে সইতে হবে লোডশেডিং।
আর এই অবস্থার সামাল দিতে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে বিদ্যুৎ বিভাগ, কিন্তু তারপরও থেকে যাচ্ছে বহু চ্যালেঞ্জ। আর এইসব চ্যালেঞ্জ মেটাতে না পারলে এবারও অস্বস্তিতে পড়তে হবে গ্রাহকদেরই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 কোটি কেজি কম। 5 বছরের মধ্যে সর্বনিম্ন। শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা সহ নানা কারণ দায়ী বলছেন সংশ্লিষ্টরা। এখনো 1 মাস বাকি থাকলেও এরই মধ্যে ঈদের কেনাকাটা শুরু করেছেন কেউ কেউ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের ঝোঁক অত্যাধুনিক ডিজাইনের পণ্যের দিকে। তাদের পছন্দকেই প্রাধান্য দিচ্ছেন উদ্যোক্তারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যে বৈচিত্র্য আনতে এসএমই উদ্যোক্তাদের প্রতি সরকারের বিশেষ উদ্যোগ দরকার। কেনাকাটা শেষে যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন ক্রেতারা, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের। সাদিক হাসান ইমনের রিপোর্ট। সারা বছর কেনাকাটা করলেও ঈদকে কেন্দ্র করে মানুষের থাকে একটু বাড়তি চাহিদা। তাই রমজানের শুরু থেকেই তারা বিশেষ পণ্য সংগ্রহ করতে বিভিন্ন শপিং মল এবং ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন। জুতা, ব্যাগ, জুয়েলারি থেকে শুরু করে পোশাক, সব আইটেমেই তারা চান নতুনত্বের ছোঁয়া। সবাই একটু আনকমনই কিছু চায়, যে ভ্যারাইটি হবে, নতুনত্ব কিছু আসবে। কানের দুল হোক সেটা, কিংবা হাতের রিং হোক, ওই টাইপের জিনিসই চাচ্ছি, যাতে হলো মানে সব কিছুর মধ্যে পড়ে, পত্তায় পড়ে। ক্রেতাদের রুচির দিকটা মাথায় রেখে তাই শপিং মলের পাশাপাশি উদ্যোক্তারাও নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন। সেই ধারাবাহিকতায় বর্তমান ট্রেন্ড বুঝে এবারের ঈদের জন্য উদ্যোক্তারা রেখেছেন আধুনিক মডেলের রকমারি কালেকশন। এখন তো কম্পিটিশন চারিদিকেই, তো অনেক উদ্যোক্তা, তো সেই ক্ষেত্রে আপনার একই রকম ডিজাইন চলবে না। তো নতুন ডিজাইন যে মানুষ ইউজ ফ্রেন্ডলি যে কি হয় ওইভাবে চিন্তা করেই করা। এটা ট্রেন্ডের উপর ডিপেন্ড করে, এই ট্রেন্ডে কোন ডিজাইনটা ভালো চলবে সেটা আমাদের রিসার্চ মেথোডোলজি আছে। আমরা একটা সার্ভে করি, টু পিস বানিয়ে থাকি, তো ওগুলো আমার দেখা যায় যে রোজার বা ঈদের মধ্যেই আমি স্পেশালি করে থাকি। জামদানি, আমাদের বাটিকের কিছু ড্রেস আসছে, জুয়েলারি আসছে, আর কিছু এখনো প্রোডাকশনে আছে। এই ঈদে ভালো বেচাকেনা হবে প্রত্যাশা থাকলেও উদ্যোক্তারা তুলে ধরেছেন নিজেদের প্রতিবন্ধকতার কথা। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাথে না মিলিয়ে ছোট উদ্যোক্তাদের জন্য সহজ নীতির দাবি তাদের। সহজ শর্তে যদি মানে ঋণ প্রদান করা বা তাদেরকে এই ব্যাপারে হেল্প করা, তাহলে মনে হয় কি যে কাজগুলি সুবিধা হতো। আর ভ্যাট ট্যাক্স, এক্সপোর্টে প্রত্যেক জায়গায় আমার হেসালের জায়গা হচ্ছে যে আমার প্রত্যেক কাগজ করতে ব্যারিয়ার হয়, প্রত্যেক জায়গায় স্পেড মানি দিতে হয়। এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করতে পারি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যের বৈচিত্র্যকরণের স্বার্থে বড়দের কবল থেকে ছোট উদ্যোক্তাদের রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে ব্যবসার ধরন বুঝে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রেও বৈচিত্র্য আনার পরামর্শ তাদের। বহির্বিশ্বে যাতে আমাদের পণ্যকে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমাদের বৈচিত্র্যকরণ করা। এর জন্য তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে, এবং সেই হিসেবে আমাদের সরকারের উচিত যে তাদের পাশে দাঁড়ানো। পরিবর্তিত পরিস্থিতিতে নগরবাসীর মনে ঈদ শপিং এর আমেজ থাকলেও আইন শৃঙ্খলার অবনতি সাম্প্রতিক সময়ে অনেকের মনে শঙ্কা তৈরি করেছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। থাকায় অবশেষে বাতিল করা হলো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 100 কোটি টাকার 6টি প্যাকেজের সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ। আসছে বর্ষায় চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায় নগরবাসী। তবে দ্রুত কাজ শেষ করতে আবারও দরপত্রের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। হোসেন আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক। সড়কের কোথাও উঁচু আবার কোথাও নিচু খুঁড়ে রাখা হয়েছে বিভিন্ন অংশ। ঝুঁকিপূর্ণ এমন সড়ক দিয়েই দুর্ভোগকে সঙ্গী করেই প্রতিদিন যাতায়াত বাসিন্দাদের। এমন চিত্র ময়মনসিংহ নগরীর পলাশপুর এলাকার। 2023 সালে এই সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 1 বছর সময় বাড়িয়েও তা সম্পন্ন হয়নি। উল্টো সরকার পতনের পর লাপাত্তা ঠিকাদার। শুধু এই সড়কটি নয়, একই কারণে নগরীর কৃষ্টপুর, চরপাড়া, শম্ভুগঞ্জ, গোয়ালকান্দি, গন্দ্রপা সহ বেশ কয়েকটি এলাকায় চলমান সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ বন্ধ। মাত্র 2 ঘন্টার বৃষ্টির ব্যবধানে দেখা যাচ্ছে যে আপনার হাঁটুর উপরে পানি। আমরা স্কুলে যেতে পারি না, রিক্সা পাই না, কারণ রিক্সাওয়ালা ভাড়াও বেশি চায় রাস্তার জন্য। রিক্সা উল্টে যা, ও টুলটে যা,
মহিলারা দুঃখ পা। আজ 3 বছর ধরে এই অর্ধেক কাজ করে ফেলায় রাখছে, আর করে না। 6টি প্যাকেজের প্রায় 40 কিলোমিটার সড়ক ও ড্রেনের 102 কোটি টাকার কাজ বাতিল হয়েছে জানিয়ে সিটি কর্পোরেশন বলছে পুনরায় প্রকল্পটি চলমান করতে দ্রুত টেন্ডার দেওয়া হবে। 6টা প্যাকেজের পুরোটাই আমরা বাতিল করে দিয়েছি। বাতিল করে নতুন করে প্রক্রিয়া শুরু হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া চলছে। নগরবাসীর চাহিদা বিবেচনায় 2020 সালে 4 বছর মেয়াদী ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পে 1575 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এরপর দরপত্র শেষে 86টি প্যাকেজের আওতায় 357 কিলোমিটার সড়ক ও 249 কিলোমিটার ড্রেনের কাজও শুরু হয়, যার মধ্যে শেষ হয়েছে মাত্র 155 কিলোমিটার সড়ক ও 107 কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ। যেসব ঠিকাদাররা এভাবে কাজ বন্ধ রেখে লাপাত্তা হয়ে গেল তাদের বিচারের দাবিও তুলছেন অনেকে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। হবিগঞ্জ শহরে ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে যানজট। বৈধ অবৈধ কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা ও টমটমের কারণেই এমন পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয়দের। এক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের গাফেলতিকে দায়ী করছেন তারা। তবে পৌর নির্বাহী কর্মকর্তা বলছেন যানজট নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবিতে প্রতিবেদন। একসময়ের সরু রাস্তার সড়ক হবিগঞ্জে নির্মাণ হয়েছে বিশাল সড়ক, কিন্তু তারপরেও সীমাহীন যানজটে নাকাল বাসিন্দারা। স্থানীয়রা বলছেন শহরে অবৈধভাবে কয়েক হাজার অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও টমটম চলাচল করে। এছাড়া যত্রতত্র সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন যান পার্কিং এর কারণে বাড়ছে যানজট। প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে এসব যানবাহন চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তারা। যেখানে সেখানে গাড়ি দাঁড় করাইলে কোনো সামনে পিছনে কোনো গাড়ি দেখে না। হঠাৎ করে গাড়িগুলো হার্ড ব্রেক করে, যে কারণে তাদের আর তারা কন্ট্রোলে থাকতে পারে না। অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা, বেপরোয়া চলাফেরার কারণে অ্যাক্সিডেন্টও বেশি হইতেছে। বৈধ গাড়িগুলো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে যেন এগুলো বন্ধ হয়ে যায়। তবে চালকদের অভিযোগ, আবেদন করেও রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন না তারা। তাই ট্রাফিক পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে চলতে হচ্ছে তাদের। নাম্বার প্লেট না দিয়ে আমরা তাহলে তো আমরা গাড়িগুলো চালাইতে পারতাম না। ট্রাফিকে আটকাইলে মনে হন যে অনেক ধরনের সমস্যা হয়ে যায়, গাড়ি তারা পেয়ে যায়, আবার টেকা মনে হন যে টাকা পয়সা দিয়ে চুরে আনার লাগে। পৌর কর্তৃপক্ষ বলছে যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। 650 টমটম শহরের মেইন রোডে চলাচলের ব্যবস্থা করব, আর বাকি 650 ব্যাক রোডে চলাচল করবে। আইডেন্টিফাই করে দিচ্ছি যে নির্ধারিত স্টপেজ ছাড়া এই টমটমগুলো উঠানামা করতে পারবে না। প্রাথমিকভাবে 1000 অটোরিকশার লাইসেন্সিং কার্যক্রমটা আগামী মাসের ভিতরে সম্পন্ন করার চেষ্টা করব। শহরে পৌরসভা থেকে টমটম চলাচলের অনুমোদন দেয়া হয়েছে 1200, অথচ প্রতিদিন চলাচল করছে 3000-এরও বেশি। সময় সংবাদ, হবিগঞ্জ। সদ্য সমাপ্ত মৌসুমে দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 কোটি কেজি কম হয়েছে। এটি 5 বছরের মধ্যে সর্বনিম্ন উৎপাদন। জলবায়ুর বিরূপ প্রভাব, শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা সহ নানা কারণে চা বাগানগুলো কাঙ্ক্ষিত উৎপাদনে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের প্রতিবেদনে। 2024 সালে দেশের 169 চা বাগানে চা উৎপাদন হয় 9 কোটি 30 লাখ কেজি। 2023 সালে উৎপাদন হয়েছিল 10 কোটি 30 লাখ কেজির মতো। গেল বছর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির 12 চা বাগান 10 সপ্তাহের বেশি বন্ধ ছিল, যার প্রভাবে কমেছে উৎপাদন। প্রাইস কম, কস্ট অনেক বেড়ে গেছে। কিছু বাগান তো বন্ধই ছিল, এনটিসি কিছু বাগান সাফার করছে কারণ তারা ঠিকমতো প্লাকিং করতে পারে নাই। উৎপাদন খরচ তুলনায় বিক্রয় মূল্য কম পাওয়ার পাশাপাশি নানা কারণে এই শিল্পের উপর মালিক পক্ষের অনীহা এসে গেছে। এ কারণেই দিন দিন এই শিল্পের উৎপাদন কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে গেল বছর দেশে চা চাষের উপযোগী বৃষ্টি হয়নি। পাশাপাশি 5 আগস্ট সরকার পতনের পর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে
যান এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। মজুরি বন্ধ থাকায় কোম্পানির 12 চা বাগানে 2.5 মাস কাজ বন্ধ ছিল। এছাড়া আরো কয়েকটি বাগানে উৎপাদন বন্ধ রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন চা বাগানের যে শ্রমিকদের মজুরিগুলো ঠিকমতো হচ্ছে না, বাগানে কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। সেচ ব্যবস্থায় যদি অ্যাভেলেবল আপনার ইরিগেশন সেট না থাকে তাহলে ব্যাঘাত ঘটবে। সুতরাং আমি মনে করি প্রত্যেক ম্যানেজমেন্টকে অ্যাভেলেবল সেচ ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশ চা বোর্ডের পরিসংখ্যান বলছে 2021 সালে চা উৎপাদন হয়েছে 9 কোটি 65 লাখ কেজি আর 2022 সালে 9 কোটি 38 লাখ কেজি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদ। শেরপুরে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে তুলা চাষ। উপযোগী মাটি, অনুকূল আবহাওয়া আর রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় ফলনও হচ্ছে ভালো। ধানের চেয়ে 3 গুণ বেশি লাভ হওয়ায় তুলা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। ব্যাপকভাবে তুলা চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তী তোলা ছবিতে প্রতিবেদন। বিস্তীর্ণ মাঠে তুলার বাগান, প্রায় প্রতিটি গাছেই ধরেছে তুলা। বছর জুড়ে তুলার চাহিদা থাকা ও কম পুঁজিতে বেশি লাভবান হওয়ায় শেরপুরে তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। অনুর্বর জমিতে নামমাত্র শ্রমে ও সরকারি সহযোগিতা পাওয়ায় জেলায় ক্রমেই বাড়ছে ফসলটির চাষ। কৃষকের উৎপাদিত তুলা ন্যায্য দামে সরাসরি কিনে নেয় তুলা উন্নয়ন বোর্ড। প্রতি বিঘা জমিতে 6 মাসে 10,000 টাকা খরচে প্রায় 12 মণ তুলা পাওয়া যায়, যার প্রতি মণের দাম 4,000 টাকা। এতে অন্য ফসলের তুলনায় তুলাতে অধিক লাভবান হচ্ছেন কৃষক। ধানের চাইতে লাভ আছে, সরকারের সুযোগ সুবিধা দেয়। তুলা ভালো হয়েছে, আল্লাহর রহমত। আরো আগামীতে নাগাবার চেষ্টা করবো। বুদ্ধি অনেকে লোকে করে, তাই দেখে দেখে আমরা করছি। নিয়ে তুল উড়াই হাইরা, তখন উড়া শেষ করলো, তখন ওরা কব যে ভাই তুলা দিয়ে যান, ওষুধ দিয়ে যায়, পুটে সঙ্গে সঙ্গে দিয়ে যায়। সামনে আমরা চেষ্টা করবো যে আরো উন্নত করা। তুলা চাষ আমাদের তুলাড়াই করা নাগবো। তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সরকারি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি চাষিদেরকে। প্রায় 6 মাস ব্যাপী ফসল, তারপরে হারভেস্টিং আমরা মনে জিনার কর্তৃক আমরা দেশের কুষ্টিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকি। চাষিদের কোনো হেনস্থা ফেল করতে হয় না। চলতি বছর শেরপুরে 500 চাষি 215 হেক্টর জমিতে তুলা চাষ করেছেন, যা গতবারের চেয়ে 5 হেক্টর বেশি। সময় সংবাদ, শেরপুর। জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটে বেড়াতে যান দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমিনুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিংহ। বছরের পুরো সময়টা জুড়ে পর্যটকের আনাগোনাতে মুখর থাকে সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটগুলো। এসব স্পটে বেড়াতে আসেন দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ পর্যটন স্পটগুলোতে ছিল পর্যটকের ভিড়। রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ সহ সিলেটের সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ স্থানগুলোতেও আসেন পর্যটকরা। ভালো লাগছে, মানুষের ঢল, প্রাণ খুলে মানুষ ঘুরছে। আমারও খুবই ভালো লাগলো, অনেকদিন পর ঘুরতে বের হইলাম। ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে আসা, ভালো এনজয় করলাম আমরা। খুব ভালো লাগলো, দেখা করে খুব সুন্দর পরিবেশ আর পরিস্থিতি মোটামুটি সুন্দর। আমাদের ডিফেন্সের লোকজন খুব সহযোগিতা করতেছে, মোটামুটি ভালোই আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রচুর পরিমাণে টুরিস্ট স্পটে বেড়াতে এসেছে এবং তারা নিরাপত্তা, তাদের যা যা দরকার ছিল সবগুলি আমরা দিতে সমর্থ হয়েছি। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পর্যটন শিল্পের জন্য হচ্ছে থাকার আমাদের পর্যাপ্ত আছে। 5 স্টার থেকে একদম ইকোনমি টিকেট হোটেল পর্যন্ত আমাদের আছে। এখানে অনেক নিরাপত্তা, সব কিছুর ফ্যাসিলিটি আছে। সিলেটের 10টির বেশি পর্যটন স্পটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে। দেশের পরিস্থিতি যেমনই হোক, ব্যস্ততম জীবনের কোলাহলকে ছাপিয়ে মানুষ চেষ্টা করেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আর সে কারণেই ভ্রমণ, এবং এই ভ্রমণের সুযোগ তৈরিতে সরকারেরও আছে অনন্য ভূমিকা, এটি মনে করছেন দর্শনার্থীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। পরামর্শক সেদিনের উত্তপ্ত পরিস্থিতির বর্ণনা দেওয়ার সময় কথা জানান। যদিও হোয়াইট হাউসের বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে গুরুত্বপূর্ণ মনে করছেন জেলেনস্কি।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির পর ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তর্কাতর্কির পর কোনো ধরনের চুক্তিতে সই না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে শনিবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মাইক ওয়ালস জানান, জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলা হয়। ওয়ালসকে জেলেনস্কির কাছে পাঠানো হয়। সেই সময় তিনি জেলেনস্কিকে জানিয়ে আসেন হোয়াইট হাউস থেকে চলে যাওয়ার জন্য। আর বাকবিতণ্ডার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ট্রাম্পকে আলোচনা স্থগিত করার পরামর্শ দেন। এরপর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়। ফক্স নিউজকে ওয়ালস আরও জানান, জেলেনস্কির রাষ্ট্রদূত এবং পরামর্শকরা পরিস্থিতির উত্তপ্ততা বুঝতে পারেন। ওয়ালস দাবি করেন, আলোচনার সামনে এগিয়ে নিতে তারা রীতিমতো কেঁদে দেওয়ার অবস্থায় ছিল। তবে জেলেনস্কি তা বুঝতে পারেননি, তাই তিনি তর্ক চালিয়েই যাচ্ছিলেন। এদিকে হোয়াইট হাউসে অপদস্থ হওয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও শক্তভাবে পাশে চাইলেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, যুদ্ধের এমন পর্যায়ে ট্রাম্পের সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এমন ভঙ্গুর সম্পর্কের মধ্যে ইউক্রেনের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য। স্থানীয় সময় শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে লন্ডন। এছাড়া ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিতে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি। এ সময় জেলেনস্কিও যুক্তরাজ্য ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। বিবিসির তথ্য মতে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাজ্য। মালিহা সৌরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল। পবিত্র রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে তেল আবিব। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থানীয় সময় শনিবার গাজায় শেষ হয় প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি। তবে পবিত্র রমজান মাস উপলক্ষে অবরুদ্ধ উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। এর আগে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সাময়িক যুদ্ধবিরতির এ প্রস্তাব দেন। রোববার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এ সিদ্ধান্ত জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। কর্তৃপক্ষ জানায়, প্রস্তাব অনুযায়ী গাজায় আটকে থাকা মোট জিম্মির অর্ধেক সংখ্যককে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে জীবিত ও মৃত উভয়ই থাকবে। বাকিরা মুক্তি পাবেন স্থায়ী যুদ্ধবিরতির সমঝোতা হলে। এদিকে চুক্তি অনুযায়ী প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিন থেকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতে দেরি করে তেল আবিব। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার মিশরের কায়রোয় নিজেদের প্রতিনিধি পাঠায় নেতানিয়াহু প্রশাসন। তবে ইসরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আগ্রহী নয় বলে ধারণা হামাসের। গাজায় বর্তমান অবস্থার বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এই চুক্তি কার্যকরে সব পক্ষকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মানবিক সহায়তা নিয়েও বাড়ছে উদ্বেগ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি না থাকলে মানবিক সহায়তা সম্ভব নয়। মৌসুমীর সাথী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। আবারও আরব আমিরাতে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত পাকিস্তান ম্যাচের এক সপ্তাহ পর ভারত নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মেতে ওঠার অপেক্ষায় দুবাই স্পোর্টস সিটি। নিয়মরক্ষার ম্যাচ হলেও সেমিফাইনালের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় দুদল। ম্যাচের আগের দিন অনুশীলন করেছে নিউজিল্যান্ড, তবে বিশ্রামে কাটিয়েছে ভারতীয়রা। এ ম্যাচে দুদলের একাদশেই আসতে পারে পরিবর্তন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। ভারত নিউজিল্যান্ড লড়াই বেশ আন্ডাররেটেড। ওয়ানডেতে 118 দেখায় ভারতের 60 জয় আর নিউজিল্যান্ডের 50 জয়ের পরিসংখ্যানই বলে দেয় কেউ কম যায় না। তবে শিরোপার হিসেবে দু দলের চিত্র ভিন্ন। ইন্ডিয়া জিতেছে প্রায় সব কিছু, কিউইদের ক্যাবিনেটে শূন্যতা। তাই গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুবাইয়ে অনুশীলনে মনোযোগী তারা। 2 ঘন্টা আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্র্যাকটিসের পর ম্যাচ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাড়তি 1 ঘন্টা ট্রেনিং করেছে ব্ল্যাক ক্যাপ বাহিনী।
ভারত পাকিস্তান ম্যাচের পর সপ্তাহ খানেকের বিরতি পেয়েছে দুবাই স্টেডিয়াম। ক্লাসিকোর মতো ফুল হাউস না হলেও ভারতীয় ফ্যানরা থাকবেন এ ম্যাচেও। রমজানে মুসলিম ক্রিকেট ভক্তদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে অভিনব এক উদ্যোগ নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। রমজান মাস হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সামগ্রী সরবরাহ করবে ইসিবি। স্থানীয় নির্ধারিত সময় দুপুর 1টায় ম্যাচ শুরু হয়ে কোনো বিঘ্ন না ঘটলে ইফতার সারতেই দ্বিতীয় ইনিংস উপভোগ করতে পারবেন দর্শকরা। দুই ম্যাচই চেজ করে জেতা টিম ইন্ডিয়া এদিনও পরে ব্যাটিং করবে, তেমনটাই আশা করবেন ভক্তরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এটা দু দলের জন্যই নিয়ম রক্ষার ম্যাচ। একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে ভারতীয়রা। ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও শুক্রবার বাড়তি ব্যাটিং সেশন করেছেন ঋষভ পন্থ। 11-এ দেখা যেতে পারে তাকে। 3 বাঁহাতি স্পিনার নীতি থেকে সরে এসে ডানহাতি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে তারা। ফিরতে পারেন পেসার আর্শদীপ সিংও। পরিবর্তন আসবে নিউজিল্যান্ডের সেরা একাদশেও। অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে না থাকলেও এ ম্যাচে ফিরবেন ড্যারেল মিচেল। দুবাইয়ের স্পিন ফ্রেন্ডলি পিচে ইন্ডিয়ান স্পিন অ্যাটাক সামলাতে কেন উইলিয়ামসন, প্রাচীন রবীন্দ্রদের সঙ্গে মিচেলের মতো ক্লাসিক ব্যাটারকে যে কোনো মূল্যে চাইছে কিউইরা। এদিকে স্পিনারদের মধ্যে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী মাইকেল ব্রেসওয়েল আর অধিনায়ক মিচেল স্যান্টনারের উপর থাকবে মেন ইন ব্লু ব্যাটারদের আটকানোর গুরু দায়িত্ব। এ ম্যাচ দিয়ে ইতিহাসের 22তম ক্রিকেটার হিসেবে 300 ওয়ানডে খেলার রেকর্ড গড়বেন বিরাট কোহলি। তাই ম্যাচটা স্পেশাল সুপারস্টারের কাছে। অন্যদিকে কোচ গৌতম গম্ভীরের জন্য প্রতিশোধের। বেশি দিন আগের কথা নয়, ঘরের মাটিতে তার দলকে টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছিল এই নিউজিল্যান্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। সেহরি খেয়ে ফজরের নামাজে রোজা কবুলের প্রার্থনা ধর্মপ্রাণ মুসল্লিদের। সংযমের মাসে কাজে লাগাতে চান আত্মশুদ্ধির সুযোগ। রমজানের শুরুতেই ফলের বাজারে উত্তাপ। অযৌক্তিক দামে ক্ষুব্ধ ভোক্তা। বাড়তি শুল্ক ও অতিরিক্ত চাহিদাই মূল কারণ, দাবি বিক্রেতাদের। তদারকি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। এবং দেশে ভোটার সংখ্যা প্রায় 12.5 কোটি। ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন সিইসি, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।